আজকে দেখবো যখন কয়েক রকমের শাক পাইনি, আমাকে বাসায় তেমন রাঁধুনি কিছুই নাই। কালকে মুরগি খেয়েছি, দেখো শাক পাইনি ঠাইয়ে। কি শাক করবা? দেই ঠ্যানঠেনে শাক আছে, যেটা 800 করে নিস। তারপর আছে পুঁই শাক। ঠ্যানঠেন শাক আপনাদের এখনই দেখাই আমি, এই দেখেন এইটা হচ্ছে, এটা তুলো, এটা হচ্ছে ঠ্যানঠেন শাক। এই শাকটা আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে অনেক আছে, অনেক জায়গায় ছড়াই ছিটে হয়ে রয়েছে। এটা আমরা দেখি কয়েকদিনের মধ্যে এটা একসাথে এক জায়গায় ই করবো না। হ্যাঁ দেখছেন কত সুন্দর। আবার একটু দেখো ওই শাকটা দেখো, দেখছেন এই হচ্ছে ঠ্যানঠেন্না। তো তাহলে তুমি একটা কাজ করো, শোনো, পুঁই শাক, ঠ্যানঠেন্না শাক, কলমি শাক তোমার নাই আছে? কলমি শাক আর হেঁচি শাক, এই কয় পদের শাক তেলেই করো। আর কোন জায়গায় যাবা? আগে পুঁই শাক তুলে দিই। আচ্ছা পুঁই শাক আমাদের ওই জায়গায় আছে, ওখানে। আচ্ছা আনো, দাঁড়াবো। কী বাবু বলো, কি দেখবো? ওটা পড়ে গেল কিভাবে? আচ্ছা দাঁড়াও, আসতেছি। ও বাবা, কি করছো? খেলার জন্য ডাকছো আমাকে? আরে আল্লাহ রে, খেলতে হবে এখন। দাও দিকে মারো, আমার কাছে মারো, আমার কাছে মারো। কেমন মারতে শিখিয়ে দিয়েছিস না, মনে নাই? না না, ওরকম করে আমি পাঁচ যেভাবে দেয় সেভাবে না, কিন্তু পাইবে তো বাবা। মারো, দেখছো তাও ওইরকম করে মারছে। আবার ওদিন অনেক জোরে পায়ে ব্যথা হয়েছে। গাছটার কি হইল? বিসমিল্লাহ। এই দেখো, এই এরকম করে মারবা। মারো মারো। ধরো বাবা, শাক তুলে নি, শাক তুলে নি, তুমি খেলো, একলা একলা খেলো। আচ্ছা আসো। বল নিয়ে এসো, বল কেউ নিয়ে যাবে বাবা। একটা জায়গায় দেখেন থানকুনি পাতা, তো এটাই মনে হয়, কি পরিমাণ হয়েছে দেখেন। এই জায়গাটা ভরা সব থানকুনি পাতা, মনে হয় থানকুনি পাতা না এটা? পুরো জায়গাটা ভরা, এই জায়গাটা। এই পাতা দিয়ে বলে বাবা নিদি বানানো যায়। কি বানানো যায়? নিদি। তুলছো? এদিকে আসো। সব শাকই নাকি তোলা শেষ, অল্প অল্প নিছো। এই আর পাই এই হচ্ছে কলমি শাক, এই হচ্ছে হেঁচি শাক, এই হচ্ছে ঠ্যানঠেন্না, আর হচ্ছে পুঁই শাক। 1 2 3 4, 4 পদের শাক, তাই? অবশ্য এখানে কম না, সব মিলিয়ে ধরলে আর কি। কেমনে রান্না করবা? আমি চাইছিলাম আলু দিয়া, হ্যাঁ, আলু গোল গোল করে কাটতে, তারপর এটা মুখে ছোট ছোট করে সেও দিয়া, এবং একটু হালকা হালকা ঝোল রাখছি। ঝোল রাখবা? আচ্ছা করে, এগুলোর ঝোলও ভালো। ফাইমারও দরকার, ফাইমা খাবে কি না এটা তো সন্দেহজনক কথা। কি হয়েছে বাবা, কি হয়েছে? কি দিব? কি হয়েছে? টিস্যু 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 বুঝে নেন। চোখে গেছে? দেখেন করছে কি। নুরজান সকালবেলা চালের রুটি বানাইতে গেছে, এখানে একটু মানে গুঁড়া রাইখে গেছিল কিসে যেন করে, সব ফালাই দিছে। কি বলবো, কি নামাই দিব? আইসে দেখে যাও কি করছে। দুষ্টুমি করে কিছু বোঝে না, দেন চোরের মতো করে। আরে চোখে গেছে, চোখে তো যাবেই। চলো চলো চলো, আসো, এরকম দুষ্টুমি করলে চোখে যাবে, আসো। এই হচ্ছে আপনার সব শাক,
ধুয়ে নিয়েছে আগে, তো এই জন্য একবার মিক্স করা, সব মিক্স করে তো রান্না করবে, এই জন্য আমি বললাম তাহলে ঠিক আছে, মিক্স যেহেতু করবাই তাহলে আগে তো ধুয়ে নেওয়াই ভালো। ঝোল খাওয়া আশা করি স্বাস্থ্যের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। এগুলো যেন অনেকে পাহাড়ি এলাকার মানুষ যারা আছে না, এরা সব শাক সিদ্ধ করে তারপরে কেমনে খায় আল্লাহ জানে। হয়তো আসলে প্রতিটা মানুষ ওইটাই ভালো, ওইটাই স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমরা তো পারি না। অভ্যাস করলে অবশ্য সবই সম্ভব দুনিয়াতে। তবে পাহাড়ি অনেক মানুষ আবার অতিরিক্ত উল্টোপাল্টা জিনিস খায়, এটাও তাদের হয়তো বা একটা আঞ্চলিক খাবার, তাদের সবাই খায়, তো এখানে তো বলার কিছু নাই আর কি। কোনো অঞ্চলে যদি কেউ আমকে বলে জাম, কোনো দেশে কোনো জায়গায় যদি কেউ বলে যে এটা জাম না এটা আম, মানে জাম কি বলে আম, তাহলে সেটা আমই হবে। হ্যাঁ, কারণ তারা ওটাতে সন্তুষ্ট, তারা ওটাতে অভ্যস্ত। তো ওখানে আপনি আমি থাকবো যে একদিন, কথার কথা, তো আমাদের জন্য তো আর ওখানকার নিয়ম পাল্টায় যাবে না, তাই না? তো তারা ওটা খেয়ে অভ্যস্ত। এখন আমরা দূর থেকে ভিডিও দেখি, এই জন্য কি তারা তাদের সব কিছু পাল্টায় ফেলবে? এটা পসিবল না, তাই না? জি বাবা, না হয়নি। এইসব শাকগুলোর হচ্ছে বেশি ছোটো ছোটো টুকরো করা হয় নাই, যেহেতু ঝোল হবে এই জন্য একটু বড় বড় করে করা হয়েছে আর কি। আলুটা কষে তারপরে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আর একটা মজার খাবার খাওয়াইলো। বিশ্বাস করেন, এই সব শাকের টেস্ট, আমি ভাবছিলাম কি যে পুঁই শাক লাগবে, ভালো নাও লাগতে পারে, মানে পুঁই শাকে একটু টেস্ট অন্যরকম করে ফেলে না, তো পুঁই শাকে তেমন কোনো স্পেশাল কিছু নাই, মানে পুঁই শাকের স্বাদ অতিরিক্ত লাগতেছে না। এটা আসলে ভাই দেখলেই বোঝা উচিত যে কত মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক। আসলে অনেকদিন পরে কিছু খাইলে মজা লাগে। গত ভিডিওতে আপনারা একটা কমেন্ট করছেন যে ফাহিমাকে এখন যাইতে দেওয়া ঠিক হবে না, মানে বললাম না যখন যে ফাহিমা শ্বশুরবাড়ি চলে যাবে, তখন আপনারা এই কথাটা বলছেন। এখন ঘটনা হচ্ছে, দেখেন, নূরজাহানও চাচ্ছে না, আমিও চাচ্ছি না ও যাক। নূরজাহানই জোর করে, ধরেন এক ধরনের জোর করেই ফাহিমার এখানে আনছে। ফাহিমা আসতে চায় নাই শহর থেকে আর কি, যেখানে মানে মহিমার বাসায় ছিল আপাতত। তো এই একটা মানে সোজা কথা, নূরজাহানের ইচ্ছাই হচ্ছে আনা হয়েছে। নূরজাহানি বলছে যে দরকার হলে আমি, ফাহিমা তো নড়াচড়া করতে একটু কষ্ট, তো যত জামা কাপড় টামাকাপড় আছে বাবুর সব, বা কাঁথা যেগুলো আছে আর কি, সব নূরজাহান ধুয়ে দিবে। তো সব তো ঠিকঠাকই ছিল। এখন কথা হচ্ছে যে আলামিন আপনার ওদের বাড়ি চলে গেছে, গ্রামের বাড়ি। হ্যাঁ, গ্রামের বাড়ি যাওয়ার পরে ও ঢাকাতে চাকরি করতো আপনার একটা কোম্পানিতে। আপনারা জানেন ওই যে মানে ইসের, যেখানে যে ফ্রাইড চিকেন এগুলো বাজার, মানে এগুলো আর কি কোম্পানি, সেখানে হচ্ছে ও মানে শেপের কাজ করে আর কি। তো
ওর সেই চাকরি ছেড়ে ও গ্রামে চলে গেছে, যেই গ্রামে ওদের মানে গ্রামের বাড়ি আর কি। সেটা হচ্ছে আপনার অনেক দূরে। তো সেটা আপনাদের কখনো বলা হয়েছে কিনা আমি জানি না, বলি নাই, সেটা একটা কারণও আছে। বলছিলাম না কিন্তু জান, আলামিনের গ্রামের বাড়ি কিন্তু অনেক দূরে, আপনার পঞ্চগড়, বুঝতে পারছেন? তো পঞ্চগড় হচ্ছে অনেক দূরে আমাদের দিক থেকে। আমাদের তো এটা আপনার পটুয়াখালী জেলা। তো এটা মানে বিশাল একটা ডিস্টেন্স আর কি, অনেক দূরে। তো সেখানে চলে গেছে, সেখানে নতুন করে চাকরি নিছে আবার। হ্যাঁ, এখন ও তো চাইতেছে আর কি নিয়ে যাইতে, এই হচ্ছে মূল কথা। এখন ভাই ব্যাপারটা হচ্ছে, যাদের জীবন তাদেরই তো জীবন, তাই না? এখন ওরা চাচ্ছে চলে যেতে, বা এটা স্বাভাবিক ব্যাপারই। এখন আমার তো আসলে কিছু করার নাই। এখন বলতে পারেন যে ভাই আপনার আর অসুবিধা হবে যাইতে। এখন ওদের যদি ইচ্ছা থাকে তাহলে না আমি কী করতে পারি? আমি বলছি, কয়েকবারই বলছি, দেখি কী করে আর কি। হয়তো যাবে। যাও, তুমি যাও যাও। এখন আমার কথা হচ্ছে যে ভাই, জীবনটা আসলে কেমন জানি একটা অদ্ভুত জীবন আর কি। বোন একটা পড়াশোনা করে, এক বোনের বিয়ে হয়ে গেছে, বাবু হয়েছে মাসাল্লাহ, সেও চলে যাবে। ব্যাপারটা আমার কাছে নতুন বলেই খারাপ লাগতেছে, হয়তো পরে অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে খারাপ লাগার কয়েকটা কারণ আছে, যেহেতু আমাদের মা বাবা নাই, খারাপ তো একটু লাগবেই। আবার ফাইমা এখানে ছিল অনেক দিন, তাই না? একসাথে ছিলাম আমরা, তো সেই একটা শূন্যতা বলেন, সেটা তো একটা আছেই। আর সে শূন্য জায়গা পূরণ করাও সম্ভব না। আবার আমার বোনের মহিমার, ওরও পড়াশোনার দেরি আছে, কারণ ওরও এখনও প্রায় আপনার 2 বছর লাগবে। তো সব কিছু মিলাই আর কি খারাপ লাগতেছে, কিন্তু এখানে কি আর করার আছে সেটা হচ্ছে কথা, তাই না? এখানে তো কোনো অপশন নাই, কিছু করারও নেই, এটাই জীবন। এনা বা নূরজানের আব্বু আম্মুরেও আইনে রাখছে অনেক দিন, আপনারা দেখছেন। বিশেষ করে নূরজানের আম্মু, আমার শাশুড়ি, উনিও ছিল অনেক দিন। এখন তারাও চলে গেছে, প্লাস সে তার এক ছেলের বাড়িতে ঢাকা, সেখানে যে থাকতে চাইতেছে আর কি। বলতেছে বর্ষাকালটা সেখানেই থাকবে। এখন যদি সেও চলে যায়, ধরেন আমি যদি বাজারে যাই, ঘর থাকবে নূরজাহান আর আবদুল্লাহ আর আব্রাহিম, তখন কিন্তু একটা বিপদ আপদ ঘটলে আল্লাহ মাফ করুক, তাই না? এটা তো সমস্যা। বাবুরা পানির দিকে যেতে পারে, প্লাস যে কোনো একটা বিপদ করতে পারে, ঘরের মধ্যেই পড়ে যেতে পারে। মানে একজন মানুষের দরকার এখানে। সেই মানুষটা তো ছিল আমার মা, তা আল্লাহ পাক নিয়ে গেছে। কি আর করা, আসলে কি করব এটা আমি বুঝতে পারতেছি না। এখানে কি করার আছে আসলে? এটা এই যে এখন যে একটা অসুবিধা হবে, এই অসুবিধার ইয়েটা কি? আর নুরজানের আব্বু আম্মুরে যে বলবো, এখন তারা তো আমাদের বাড়িতে রয়েছে অনেক দিনই, তাই না? এখন তার ছেলেরা হয়তো এটা বলবে না যে তোমার খালি মেয়ের বাড়িতেই থাকো, এই সেই। তো সেটা একটা ব্যাপার আছে। তারপর আমি চেষ্টা করবো না বলার, যে যাতে বর্ষাকালটা অন্তত ঢাকা না যায়। যেমন ধরেন শীতকালে আমি কোথাও গেলেও, ধরেন বাইক নিয়ে গেলাম, তাড়াতাড়ি বাইক নিয়ে চলে আসলাম, রাস্তা শুকনা। কিন্তু বর্ষাকালে তো সেটা সম্ভব না। বর্ষাকালে যদি আমি এখন ধরেন বাজারে যাইতে চাই, বাজারে জাস্ট কোনো ধরনের কোনো কাজ করব না, আমি খালি যাবো আর আসবো। এই যাবো আর আসবোতে প্রায় আপনার একাল কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে আমার যাইতে আসতে। কোনো কাজ আমি করবো না, ধরেন আমি বাজারে গেছি, কিচ্ছুই করবো না, বাজারে যাবো আবার চলে আসবো রিটার্ন, তাহলেও আমার 2 ঘন্টা সময় লাগবে। কারণ যেহেতু একটা বিশাল কাঁচা রাস্তা, কাদা রাস্তা, যদি বৃষ্টি হয় তাহলে তার কোনো কথাই নেই, তাহলে তাড়াতাড়ি হবে। আবার অনেক সময় গাড়ি পাওয়া যায় না, গাড়ি পাইলে গাড়ির ভাড়া বেশি, অনেক ঝামেলা আছে আর কি। আর আমার বাইক রাখছি সে অন্য দূরের জায়গায়, সেখানে যাইতে গেলে আমার মানে আপনার রিক্সা ভাড়া 20 টাকা ভাড়া, 20 টাকা ভাড়া দিয়ে আমার বাইকের ওখানে যাওয়া লাগে। আবার সেখানে বাইক রাইখা আবার আসার সময় আরও 20 টাকা এক্সট্রা দেওয়া লাগে, অনেক ঝামেলা আছে। কোথা থেকে যে কি করব কিছুই তো মাথায় ঢুকতেছে না আর কি।
দেখি শাশুড়ি শাশুড়িকে বইলা ওনারা এখন কি করবে আল্লাহ জানে। মানে চিন্তা করে মাথাটা ধরে গেল হঠাৎ। এত চিন্তা আবার করি নাই, আর আপনাদের সাথে বলতে গিয়া সব চিন্তা তো মাথায় একটা পর একটা দেখি যে মনে এসে বললো। অনেক সময় দেখা যায় না যে অনেক সময় কিছু খেয়াল থাকে না, মানে হঠাৎ করে খেয়াল আসলে কিন্তু মানে সবগুলো একসাথে খেয়াল আসলো আর কি, যে বোনও নাই, মাও নাই, বাবাও নাই, ঘরে কেউও নাই, তার মধ্যে বর্ষাকাল, কত বড় একটা ঝামেলা। আবার এখানে আর একটা শব্দ অ্যাড করা দরকার, সেটা হচ্ছে বাড়িটা কিন্তু ফাঁকা জায়গায়। আশা করি আপনারা মুরব্বী যারা আছেন বুঝতে পারতেছেন। এই আর কি, এখন সব কিছু মিলিয়ে তো একটা ঝামেলার মধ্যেই আছি আর কি। তারপরে আপনারা দোয়া করেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আমার পাশে একমাত্র যার থাকার প্রয়োজন সে তার ওয়াদা ঠিকই পালন করছে। এতিমের প্রতি আল্লাহ পাকের যে ওয়াদা সেটা তিনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই তার দায়িত্ব, তার যে ওয়াদা সেটা রক্ষা করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো কারো থাকা উচিত না, থাকার কোনো কারণও নাই। শয়তান যদি আমাদেরকে ধোঁকা দিয়া কারণ একটা সামনে আনতে পারে, কিন্তু আসলে সেটা একটা মিথ্যা ধোঁকা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সব দিকে আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়া করছেন সব দিক থেকে, যেটা আসলে কল্পনাও করি নাই যে এত দয়া করবে। তো পরে বুঝতে পারলাম যে মায়ের দোয়া আর এই এতিম হওয়ার যে একটা মানে কষ্ট, এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক দয়া বেশি করছেন আসলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকেও দয়া করুক, যেমন করে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের উপর দয়া করেন। দোয়া করবেন, হ্যাঁ দোয়া করতে তো আর টাকা পয়সা লাগে না, খালি একটু বলবেন যে আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালো রেখো, যারা তোমার কাছে আমরা সাহায্য চাই তাদেরকে সাহায্য করো ভালো কাজে। এই দোয়াটা রইল, এই দোয়াটা আপনারাও করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।